আজ আমাদের খুশির দিন। আমরা মান্নাদের সঙ্গীত একাডেমির পক্ষ থেকে এমন একজনের বাড়িতে এসেছি যার নাম সবাই জানি, শ্রীযুক্ত বঙ্কিম ঘোষ মশাই। এই কুলে আমি গানের জন্য প্রখ্যাত। আমরা শুনবো ওনার সঙ্গে কথাবার্তা, আমরা ওনার আগের সব কাহিনী, সব গল্পর মাধ্যমে শুনবো। চলুন আমরা শুনি। শুনে কিভাবে আমরা খুব খোলা মনে শুনবো, গল্প শুনতে এসেছি। আমি তখন বম্বেতে থাকতাম 1955 সালে। আমি তখন বম্বেতে থাকতাম, ফিল্ম জার্নালিস্টে ইয়ে করতাম, যেমন রূপাঞ্জলি, রূপমঞ্চ, তারপরে আমার নিজেরও একটা আমার কাগজ বার করতাম এখানে। আমি তার সঙ্গে যুক্ত ছিলাম, তার নাম ছিল রূপছায়া। সেই সব ইয়ের জন্য, সব খবর সংগ্রহের জন্য আমি এখানে বম্বেতে থাকতাম। আরও নিজের লেখার কাজ করতাম, সাংবাদিকতাই করতাম। সাংবাদিকতা। তারপরে সেই করতে করতে আমার নিজেরও একটা পত্রিকা বেরোতো, সেই পত্রিকা আমি কত আহুতি বলে সেই পত্রিকা আমি সঙ্গে করে নিয়ে গেছিলাম। তাতে আমার কবিতা ছিল অনেকগুলো। আমি যেখানে থাকতাম সেখানে আমার জামাইবাবুর ভাই আর কি, আমি তারই ইয়েতে থাকতাম আর কি। আচ্ছা। তিনি একা ছিলেন, আমিও ছিলাম তার সঙ্গে। সেই ইয়েতে অনেক সঙ্গীত শিল্পী বা এমনি সিনেমা শিল্পীরা খুব উনি খুব পপুলার ছিলেন, কেন উনি ফ্রিজের ইয়ে করতেন। হ্যাঁ, ফ্রিজ, তখনকার টিভি ছিল না, রেডিও, এইসবের জন্য বিশাল দোকান ছিল ক্যালকাটা বম্বে ট্রেডিং কর্পোরেশন, মানে অপেরা হাউসে ছিল। আমরা থাকতাম হারভে রোডে। হারভে রোড একবারে ইয়ের নিচে, মালাবার হিলের নিচে, আর এদিকে পাশে চৌপাশে সেখানে থাকতাম। তো আমাদের ওখানে আসতেন অনেক শিল্পী মানে শুধু সঙ্গীত শিল্পী নয়, যেমন অভি ভট্টাচার্য, প্রণতি ঘোষ, এরা সব ওখানে আসতেন। এমনকি ইয়ে বিমল রায় আসতেন। তার একজন অবনী দাসগুপ্ত বলে একজন এলেন, তিনি ফিল্ম ডিভিশনে কাজ করতেন, সঙ্গীত আর কি। তারপরে তখন মান্নাবাবুর সঙ্গে না, তখন না, অবনীরা বললেন যে তুমি গান লেখো না, গান লেখো। আমি তো গান লিখি না, আমি কবিতা লিখি। কবিতা আর গানের মধ্যে তো যথেষ্ট তফাৎ আছে। উনি বলে, না না, তোমার কবিতাগুলো আমি দেখেছি, ওরা মানে লিরিক্যাল প্রত্যেক কবিতাটা। তুমি গান লেখো, তুমি তোমার গানেই তোমার হাত খুলবে। তা উনি বললেন যে আমার জন্য দুটো গান লিখে দাও। আমি ঠিক আছে, আমি কালকে নিয়ে যাবেন, আমি লিখে রাখবো, আমি কালকে নিয়ে যাবেন। আমি লিখে দিয়েছি, লিখে দিয়ে উনি নিয়ে চলে গেলেন। উনি সুর টুর করেছেন, পরে এসে একদিন দুদিন পরে এসে বললেন যে আপনার মান্নাবাবুর সঙ্গে আমার অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেছে, উনি আপনার সঙ্গে পরিচয় করতে চান, কালকে আপনাকে নিয়ে যাবো। আপনার আমি ওই অবনী দাস। তারপরে উনি আমাকে নিয়ে গেলেন একদিন বিকেলবেলায় 4টে নাগাদ। তা ওখানে গেলাম। আমার তো ভয় ছিল, আমার তখন কত 20-21 বছর বয়স, আমার 19-20 মানে বয়স। আমার খুব ভয়, আমি জীবনে কোনো গান লিখিনি, অর্থাৎ এক বিরাট শিল্পীর সঙ্গে দেখা হতে যাচ্ছে। যাই হোক, মানে ডিসেম্বর মাসে শীতকাল, 1955। উনি দেখলাম খুব, মানে আমাকে খুব ভালোভাবে আমাকে অভ্যর্থনা জানালেন এবং বৌদিকে ডাকলেন। বৌদি আমি নতুন গেছি বলে বৌদি রসগোল্লা তৈরি করেছিলেন। রসগোল্লা জানেন কি রসগোল্লা, ওনার নতুন অতিথিকে ওনার নিজের হাতে রসগোল্লা খাওয়াবে বলে আমাকে খুব খুব প্রয়োজন আমার গানের, তোমাকে গান লিখে দিতে হবে। কয়েকটা গান আমাকে ইমিডিয়েট লিখতে হবে। আমি ঠিক আছে, আমি দেবো। আমাকে উনি গান শোনালেন, নিজের কাকার গান। তারপরে রবীন্দ্রসঙ্গীত দেখলাম খুব ভালো, মানে আমাকে সেদিন কিছু না, উনি প্রায় 14-15টা রবীন্দ্রসঙ্গীত গিয়ে শোনালেন। আমি জানতাম যে না, মান্নাদা গিয়ে আধুনিক গানই গান, হিন্দি গানই। অবাক হয়ে গেলাম, ছেলে কী রবীন্দ্রসঙ্গীতের গলা না, আর কি সুন্দর গায়ক। এই হয়ে গেল, চলে এলাম আমি। এসে 3-4খানা গান। তখন তারপরে আসার পর আপনার মনের কি অবস্থা হয়েছিল? হ্যাঁ, বাড়ি ফেরার পথে আপনার মনের কি অবস্থা হয়েছিল? তখন আমি উৎসাহিত বোধ করছি, কারণ উনি তো আমাকে গ্রহণ করে নিয়েছেন।
উনি আমাকে মানে এনাকে- হৃদয় দিয়ে গ্রহণ করে নিয়েছে। উৎসাহ হ্যাঁ, দিচ্ছিলেন যে হ্যাঁ, হ্যাঁ। এবার তখন কি আপনার রাস্তায় কিছু জড়াতে লাগলো, কিছু একটা বেরোবে, কিছু একটা লেখা, তখনই লিখবো এরকম একটা কিছু? না, আমার মনের মধ্যে ঘোরে তো কবিতা হয়, কবিতার গানের মধ্যে তফাৎ তো আছে নিশ্চয়, হুম। মানে ফরমেশন তফাৎ আছে, আর কতগুলো মিউজিক্যাল ওয়ার্ড। সেটা আমরা পরে আসবো, হ্যাঁ। সেটা আমরা পরে আসবো। তারপরে এরকম তো 3-4 দিন পরে আমি গেলাম ওনার ওখানে, আর শেষে তখন আমি একাই গেলাম, একা গিয়ে তখন উনি থাকতেন মাতুঙ্গাতে, আর.পি. মাসানি রোড, আমাদের ইয়ে থেকে দূরই আছে। তারপরে গেলাম, গিয়ে দিলাম, গিয়ে ইয়ে করলাম। তারপরে তখন 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 বৌদি ছিলেন, বৌদি ছিলেন তখন ধরুন মানে ও মেয়ে, বড় মেয়ে বোধ হয় এই 5-6 বছর হয় গেছে, ঘরে বয়সে কি 7-8 বছর, 5-6 বছরই হবে। হুম। সেই জন্য এলো, এসে ঘুরঘুর করছে, ওখানে নতুন লোক গেছে তো ঘুরঘুর করছে। তারপরে আমি দিয়ে এলাম গান। মানে গান বলতে এই গানটা, এই কুলে আমি এই গানটা? না না না, এইগুলো আমি তো অনেকদিন পরে, আচ্ছা তখন অন্য গান, আচ্ছা। তার 6-7টা গান এমনি শুরু করেছি। আপনার আপনার হ্যাঁ, লেখা? হ্যাঁ। আচ্ছা, ততক্ষণ তখন হয়ে তো গেছে? কেউ নেই, আচ্ছা। মান্নাদার ধারে কাছে কেউ নেই। গৌরীদা টৌরীদা আছে, ওরা তো কলকাতায় এলে ইয়ে করতো, কিন্তু তখন তো আর পুলক কোথায়, পুলক কেউ নেই, পুলকদা তখন তখন তো আউট অফ ইয়ে। তখন তো বোম্বেতে ধরুন এই পুলকবাবুও নেই, গৌরীবাবুও নেই। না না, ওখানে কেউ নেই, ওখানে আর কেউ শুনে না। হ্যাঁ, মানাদ বললেন যে কি হয়েছে জানো, আমি হিন্দুস্তান পার্কে যে গানের ইয়ে ছিল, একটা জলসা ছিল, সেখানে গিয়েছিলাম, আগুন লেগে গেছিল। আমরা শুনেছিলাম আগুন লেগেছিল, আমরা তো এখন বয়স একটু কম, শুনেছিলাম যে আগুন লেগেছে। তো বললো সেই আগুন লাগাতে আমার গানের খাতা কোথায় হারিয়ে গেছে, গানের খাতাটা খুঁজে পেলাম, এই জন্য আমার এখন গানের দরকার। আমি বললাম ঠিক আছে, আমি দেবো। আমি প্রায় 5-6টা গান ওনাকে লিখে দিয়ে এলাম। কিরম কত একটাও আছে তোর মনের মধ্যে? আমি ওই এটা লিখে দিয়েছি। ওই 5-6টার মধ্যে একটা? হ্যাঁ, ওই 5-6টার মধ্যে আপনার মনে এখন হ্যাঁ, পড়ছে একটা? আমি তো দুটো গান উল্লেখ করছি, এগুলো দিয়ে দিয়েছি। কোনটা কোনটা? ভালো আছে, আমি ওই দুটো গান কেন লিখেই দিয়েছি। এই যে জীবনে আমার তুমি রইবে, জীবনে যেদিক না, জীবনে আমার তুমি রইবে, শুধু আর কেউ নাই হবে, সাথী হারা রাতে তুমি শুধু কথা বলে। আচ্ছা, এটা এই যে সুর, এটা আপনি তৈরি করছেন মানে লিখছিলেন, হ্যাঁ। একবারই লিখে বেরিয়ে গেল না অনেকবার কাটা আছে? না না না, ওনার কাছে তো কাটা ফাটার কোনো ব্যাপার ছিল না, আপনার কাছে না না। এক সেটিংয়ে হয়ে গেল, হুম? আপনি একবার হ্যাঁ, বসে হলো। হ্যাঁ। আর ওনার একটা মস্ত বড় ইয়ে ছিল যে উনি ঠিক গান যেমন লিখেছি সেইভাবে উনি সুর করে দাঁড়িয়েছেন। আচ্ছা, ওইটা যে গান হলো সেই সুরটা কি আপনার জানা আছে? আপনি কি না না, গান আমি করতে গান পারেন? গাই না তো। ওই সুরটা না, আসে না? সেটা জানতো ভেলুদা জানতো, মানে ওনার ছোট ভাই সব থেকে। আচ্ছা, তারপরে এটা সবের মধ্যে তো একটা হলো, আরো আরো আরেকটি দুটো আছে, হুম। যেখানে আমি লিখে দিয়েছি তোলা। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ। তারপরে এইগুলো এইটা কখন এলো, কিভাবে? এইগুলো আমি তো লাস্টে, মানে পরে আর কি, এইগুলো আমি আমার মনের মধ্যে ছিল আর কি। মানে আপনি তখন কি বোম্বেতেই থাকেন যখন এটা লিখছেন এই কুলে আমি, না কলকাতা এসে গেছেন? হ্যাঁ, কলকাতায় এসে গেছি, মানে আমি যাতায়াত করতাম তো, আমি তখন কলকাতা গিরিডি আমাদের বাড়ি। ও, আপনাদের বাড়ি গিয়ে দিই? হ্যাঁ, আমার তো ওইখানে জন্ম, ওইখানে আমার বাবা ওইখানে থাকতেন, আমার বাবাও সাহিত্যিক ছিলেন। আচ্ছা। উনি কবিতা লিখতেন, গান লিখতেন, গল্প লিখতেন, তারপরে আনন্দবাজার পত্রিকা, দেশ, তারপরে আপনার বাবার কি নাম ছিল? সুরেশচন্দ্র ঘোষ, সে আমার এতে উল্লেখ আছে। আচ্ছা, সেই সময় লিখছেন। সুরেশচন্দ্র ঘোষ। ওই তা পেয়েছি বাবার কাছ থেকেই পাওয়া আমার। যে তারপরে আমি চলে এসছি, আমি দিয়ে চলে এসছি, আমার দরকার পড়েছে, আমি কলকাতা চলে এসেছি। তুমি আমাকে, আমি তো গিরিডিতে ছিলাম, তুমি আমাকে চিঠি দিলে যে আমি এখন কলকাতায় যাচ্ছি, আপনি চলে আসুন ইয়েতে, আমি ইয়েতে আমাদের বাড়িতে উঠবো, আপনি ওখানে আসুন, আপনাদের সুরগুলো শোনাবো। বলে আমি গেলাম ইয়েতে, মদন বৈঠকখানা ঘর আছে, ওখানে নিয়ে এলেন। তার ভেলুদা ওখানে ছিল, ভেলুদা তবলা বাজাচ্ছিল, আর উনি শোনালেন একটা করে, 5-6টা গান শোনালেন।
কাকা বসছিলেন ইয়েতে। মানে কৃষ্ণচন্দ্র তখন বেশি এমনি। হ্যাঁ হ্যাঁ, দিয়ে বলেন না বঙ্কিমকে বল আমার জন্য কিছু গান লিখে দিতে। তখন আমি যখন খুব ইয়েতে পড়েছি যে এর গান হল আবার ওনার মতো শিল্পীর গান, এমন তো আপনাকে দিতে গেলে তো আমাকে কীর্তনাঙ্গ গানই লিখতে হবে। তো বলল না না মানাকে যেমন দিয়েছে সেইরকম একবার আধুনিক গান, আমি কীর্তনাঙ্গ গান কেন, তুমি বই দেবে আধুনিক গান। আমি যাই ওখানে ওনার কাছে জেনে নিয়ে আমি চলে গেলাম গিয়েছি। আমি ওসব গান আর এখানে কলকাতায় লেখা যাবে না, তো চলে গেলাম গিয়ে দিতে। ওইখান থেকে লিখে আমি ওনাকে 6-7খানা গান দিলাম, মানে কাকা কাকাকে। তার মধ্যে একটা হ্যাঁ উল্লেখযোগ্য- আমার মনে নেই ঠিক, আচ্ছা, মনে নেই। গিয়েছিলেন উনি সুর দিয়েছিলেন। হ্যাঁ এমনি ইয়ে তো গাইছো তো, ভেলুদা তো গান গাইতো, ভেলুদা ওইসব গানগুলো আমাদের আমি নিয়ে এসেছিলাম, আমার স্কুল করে দিয়েছিলাম নিমালিপুরে। আচ্ছা, নিমালিপুর একাডেমি ছিল ওনাদের, উনিও আসতেন, কাকা আসতেন। তো কি নাম ছিল সেই স্কুলটার? নিমালিপুর একাডেমি বলে, ওনার স্কুলের কোনো নাম ছিল না, নিমালিপুর একাডেমি, কয়েকটা ছেলে মেয়ে ওনাকে শিখতো আর কি। আচ্ছা, আপনি চালুটা করে দিয়েছিলেন। হ্যাঁ আচ্ছা, আমরা জায়গা দিয়েছিলাম আর কি। আমিও ওই স্কুলে মানে পড়াতাম আর কি, আচ্ছা, প্রাইভেট স্কুলে। Private তারপরে করে ভেলুদার সঙ্গে অত মানাদের ওখানে যাওয়ার আগে ভেলুদার সঙ্গে আগে আলাপ ছিল, কারণ কাকার সঙ্গে ওইখানে আলাপ ছিল, মানে আমাকে আসতো তো ভিজিট করতাম আমি মাঝে মাঝে, কিরকম ইয়ে হচ্ছে আর কি, ছেলে মেয়ে আসছে, তো আমি সব জোগাড় টোগাড় করে দিতাম ওখানে। তারপরে তবে ওনার মনে ছিল না আমার সঙ্গে যে নির্মাণ করে দেখা হতো নিশ্চয়ই, আমি অন্ধ লোক ছিলেন তো ওনার মনে ছিল না, ভেলুদা জানতেন। আচ্ছা, উনি বললেন যে এই গানগুলো আমি ইয়ে করে শুরু করেছি এবং মানে সুরটা আপনি শুনতে পেলেন। হ্যাঁ উনি এখানে শোনালেন। আচ্ছা, কিন্তু রেকর্ড আর হয়নি। হ্যাঁ? রেকর্ড গুলো আর হয়নি ওটা, না হয়তো উনি বা। বললেন আমি এইসব ইয়ে ভয়েস অফ আমেরিকা বলে একটা হ্যাঁ, তখন তো Voice of ভয়েস অফ আমেরিকাতে আমি গান গেয়েছি এবং লোকাল ইয়েতে গাইছি, খুব ভালো সাড়া পাচ্ছি ইয়েতে। ওর লাইনের আপনার কোনো একটা লাইন মনে আছে ওই গানের? ওই যে আপনার সব ইচ্ছে আছে ওই জীবনে, আমি বলছি জীবনে আমার না, সেটা তো মানে মান্নাবাবুর জন্য, ওনার কাকার জন্য যেটা। কাকার জন্য আমি আমার ঠিক খেয়াল নেই। আচ্ছা, ওইটা মনে নেই। কীর্তনাঙ্গ আমি দিয়েছিলাম ওনাকে। আচ্ছা আচ্ছা, এই যে চাঁদ তুমি এত এলো কোথা থেকে পেলে, সুর সেন করেছিল, এটা সুবিশ্বাস। অভিজিতের সুর। আচ্ছা, আমি উল্লেখ করিনি কে কোন, না, সেটা তো আপনি তো- হ্যাঁ সে যাই কেউ যদি আমাকে জিজ্ঞেস করে যে আমি করবো বলে আমি অলরেডি হয়ে গেছে। সাগরের চেয়ে গভীর কি আছে জানো, হ্যাঁ, হ্যাঁ। সাগরের চেয়ে গভীর কি আছে জানো, তোমার আমার সুনিবিড় ভালোবাসা, এটা কি গান হয়েছে? হ্যাঁ, মানে হয়েছে কিন্তু মানে ইয়ে হয়নি। মানে ওর নয়। না আচ্ছা, তা ওই সময় যখন আপনি আবার আমি ওইখানে ফিরি, যে আপনি আমাদের মূল এটা যে এই কুলে আমি প্রেক্ষাপট যেটা, হুম। সেইটা কিভাবে আপনার মধ্যে এলো? এই একটা অসামান্য কথা তো, হ্যাঁ, হুম। এই কুলে আমি মানে ওই কুলে তুমি, এই যে একটা বোধ, হুম। এটা এইটাই প্রেক্ষাপট, এটা কিভাবে এসেছিল? ও আচ্ছা, এইটা আমি বলছি যে মানাদা যখন এইটা করলেন, এই জীবনে আমার তুমি রইবে প্রিয়া, এই গানটা যখন করলেন তখন আমাকে বললেন যে এই আমার মানে মানাদার সঙ্গে ইয়ে রিলেশন খুব খারাপ হয়ে গেছিল গ্রামোফোন কোম্পানি। উনি তো স্টেট কার্ড কথা বলতেন, হুম, হুম। ও গাছ বা মানাদা বলছে আমি ইয়ে করবো, এই গানগুলো করবো, কার লেখা, বঙ্কিম ঘোষের। তো তোর পবিত্র মিত্র ছিল, পবিত্র মিত্র ছিল রেকর্ডিং এর ওই করতো আর কি। তো নিজেও গান লিখতো, নিজেও ভালো ভালো গান আছে, কিন্তু মানাদা বলছিল যে না আমি কার গান শুরু করেছি, আমি তার গানই গাইবো, আমি অন্য গান গাইবো না। করে অনেক ইয়ে হয়েছিল, মানে ঝামেলা হয়েছিল। ঝামেলা হয়েছিল, ফাইটও করেছিলেন। তখন উনি আমাকে লিখলেন যে একবার যে আমি ফেড আপ হয়ে গেছি বুঝেছে, আপনি একটু দেখুন অন্য কোম্পানিতে যদি ইয়ে করতে চাই। আমি সিনোরা কোম্পানিতে গেলাম, গিয়ে ওই কার্তিক দাসগুপ্ত ছিলেন। কি নাম, কি কোম্পানি? দেখুন আমরা করবো মান্নাদের মতো আর্টিস্টে, এ তো আমাদের গৌরব, কিন্তু আমি আপনাকে বলছি আপনার এত ইয়ে পরিচয়, এত ভালো, এত হৃদ্যতা আপনার সঙ্গে, আমি বলুন যে একবার HMV ছেড়ে দিয়ে আমাদের মতো কোম্পানিতে উনি কেন ইয়ে করবেন, তাহলে একটা ইয়ে খারাপ হয়ে যাবে। আমি মানাদের বললাম যে ওরা এই বলছে, ওরা ঠিক আছে দেখি ফাইট করে দিতে পারে কিনা। তো এরকম সাহসী, ওরকম বোল্ড মানে বললেওয়ালা মানুষ খুব কম আছে। আচ্ছা, বোম্বে তো ওই আমার হ্যাঁ, টিকে হ্যাঁ, থাকতেন, হ্যাঁ, ওরকম জেদ, হ্যাঁ, মানে এখানে যেমন একটু ওনার যদি সে ইয়ে না থাকতো না, বম্বে তো অন্য লোককে হেমন্ত থেকে ছাড়িয়ে অনেক দূর চলে যেতেন। আচ্ছা, সে চলে গেছিলেন, হেমন্তকে ছাড়িয়ে তো গেছিলেন, তো কেউ অস্বীকার করার ব্যাপার নেই। হুম।
তা আপনি তো ভাগ্যবান যে আপনি এত কতবার দেখা সাক্ষাৎ হয়েছে ওনার সঙ্গে? অনেক আমার সঙ্গে অনেকবার, তাহলে আমি ভাগ্যবান এই জন্য যে আমার শুরু হয়েছে মান্না লেকে দিয়ে। এইটাই আমার কাছে আমার গৌরব আর কি। আবার ফিরি ওই জায়গাটায় যে এই কুলে আমি কি করে আপনার মাথায় এলো? হ্যাঁ, তো আমি বললো যে জীবনে আমার তুমি রহিবে প্রিয়া গানটা আমি রেকর্ড করতে চাই। তার সঙ্গে একটা কাপলিং করার জন্য একটা কুইক টেম্পোর গান দরকার। কুইক টেম্পো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। এইগুলো আমি তো যেমন একটু speed? স্পিড গান, যে আমি তখন দেখলাম যে আমি গিরিডিতে যেতাম, গিরিডিতে চলে গেলাম। তো আমার একটা ছেলেবেলায় উশরি নদীর তীরে বসে থাকতাম, তখন দেখতাম যে এইবারে আমি আর ওইদিকে পাখি করছে, সেইটা আমার মনের মধ্যে গেঁথেছিল আর কি। আচ্ছা। তখন আমি দেখলাম যে এই কুলে আমি আর ওই কুলে তুমি মাঝখানে। মানে আপনার ছোট থেকে ওই উচ্ছি নদীর পাড়ে যেতেন, বসে হ্যাঁ, থাকতেন, এটা? হ্যাঁ, আমাদের বাড়ির কাছে, আমাদের বাড়ির পেছনে উশরি নদী 1 কিলোমিটার গেলে, আর 18 কিলোমিটার দূরে পড়াশোনা পাহাড়ে নিয়ে আচ্ছা। আমাদের প্রাকৃতিক ইয়ে প্রাকৃতিকটাই বড় হয়েছেন। এই ইয়ে তো সব আছে, এই আমি বইটা। ভূমিকাতে লিখেছিলাম। তো এরকম ভাবে লিখে আমি পাঠিয়ে দিলাম ইয়েতে। তখন এ ধরেছি যে একখানা গান আমরা করতে পারি, আর দুটো গান একসঙ্গে নতুন ইয়ে আমরা করবো না। কে বলছে? পবিত্র মানে সেনোলা? না না না, সেনোনা শুনেছে এখনো নেই। এই সেমনি? হ্যাঁ, সেনোনা ধারের কাছে আমি ইয়ে করি। আচ্ছা। যে তারপরে ওগুলো আবার ইয়ে করবে না, ঠিক আছে। হ্যাঁ। যে তারপরে আমার বললো, তো আমি তখন এইগুলো আমি লিখে পাঠিয়ে দিলাম। ওইটা আমার মনের মধ্যে ছিল, ওটা লিখে পাঠিয়ে দিলাম। উনি তখন বললেন যে এইগুলো আমি গান আমি রেকর্ড করেছি, কিন্তু জীবনে আমার তুমি রহিবে প্রিয়া এইটা করতে পারিনি। এইগুলো আমি সঙ্গে অনিল বিশ্বাসের একটা গান আমি ইয়ে করেছি, কাপলিং করেছি। ওই যে ওইটা বুঝে গেল, আমি গাইছিলাম ওই গানটা। মানে একটা স্পিড গান, একটা স্লো গান। এই গানটা রেকর্ডে বেরোলো জুন মাসে, জুন 1958। 1958 জুন? জুন। আচ্ছা আচ্ছা। বেরোলো। তারপরে আমাকে ওখানে আমি তো ইয়ে বম্বেতে ইয়ে করলাম, বলেছি যে এই গান আমরা ইয়েই করি, এখান থেকে বলছি কলকাতা অফিস থেকে ওই পবিত্র মিত্র বলছি এইসব গান আমরা অ্যাপ্রুভই করে দিব, কী করে আপনার কাছে গেল। আমাকে কিন্তু বারবারই বলেছিল যে হ্যাঁ আপনি পাঠান, মানে ওকে পাঠান, আপনার গান করবো। আমি তখন ওখানকার রেকর্ডিং অ্যাডমিনিস্ট্রেশনকে লিখলাম যে দেখো আমি হলাম ইয়াং লিরিসিস্ট, আমি সব মিথ্যে বলে কাউকে ইয়ে করতে চাই না। আমার সঙ্গে হাজারবার কথা হয়েছে এবং ওটাকে আমাকে বারবারই অ্যাপ্রুভ করেছে, এইটাকে আমি ইয়ে বলে করছি। সুতরাং তোমরা যদি করতে হয় করো, তাহলে ছেড়ে দাও। মানাদা তুমি সব করে ফেললো রেকর্ড, 58-এ বেরোলো জুন মাসে। বেরোবার পর পুজোর আগে আর কি বেরিয়েছে। 58-এ পুজোর আগে? পুজোর আগে না, হ্যাঁ, মানে জুন মাসে আর কি। 58-এ পুজোর সময় বেরোলো ইয়ে প্রণব রায়ের গান। ওটা কি জানা আপনার? ইয়ে আমি সাগরের বেলা। আমি সাগরের বেলা। আর একটা বোঝায় ভুলে যাই, আমরা অনেক জিনিস মানে ভুলে যাই। দেখবেন ওটা আছে ইয়েতে, জীবনের জলসা ঘরে তো ওনারই তো ইয়ে করা, তো ওতে দেখবেন সব লিস্ট করা আছে। তো ওইটা বেরোলো, কিন্তু মানে পুজোর সময়ও এইগুলো আমি একবার হিট করে গেল একবারে। মানে পুজোর গান বলে লোকে জানে যে ওইটাই পুজোর গান বলে একবারে মানে ম্যাসিভ হিট হয়েছিল। সেই চলল ইয়ে, সেই তো আজ 2013-তেও বসে, তো সেই জন্যই সবাই খুঁজে হয়তো ইয়ে গেছিল সেই আমাদের বইটা উদ্বোধন করার সময়। আপনি সুবোধ সরকারের নাম শুনেছেন? উনি গিয়ে বললেন যে ওই গানটা সেদিন আমরা ছেলেবেলায় শুনেছিলাম, একবার ছেলেবেলায়, সেই গান আজ আমার বয়স হয়ে গেছে, কিন্তু আজও সমান গতিতে চলছে। যে তারপর বললে আমি আজ খুব গর্ব অনুভব করছি, আমি ভেবেছিলাম যে বঙ্কিম ঘোষকে কোনোদিন আমি দেখবো না, কিন্তু আজ উনি এই একই ছাদের তলে আমরা বসে আছি, ওই অডিটোরিয়ামকে বলতে গিয়েছে, আমি গর্ব অনুভব করছি। সেরকম অনেক জায়গায় আপনাকে যেতে হয়েছে ওই সময়, মানে যখন পপুলারিটিটা হয়ে গেল, তখন আপনি গীতিকার হিসেবে আপনাকেও তো সবাই দেখেছে নিশ্চয়ই? এবং
সুমিত সেন এটা শুনে আমি বেশি লোকের সঙ্গে ইয়ে করিনি। মানে পাবলিকের কাছে অত বেশি না, আপনি না, যাওয়াটা না, অভিযোগ না, করবেন। না। দরকার পড়ে না, আমি সেরকম পক্ষপাত নয়। শুনে আপনি তো মান্নাবাবুর সঙ্গে দীর্ঘদিনের আলাপ পরিচয়, গান লেখা, এর শুধু মান্নাদের গান ছাড়া একজন মানুষ মান্নাদের সম্বন্ধে আপনার আপনার কি অভিমত কি আপনার? মানুষ হিসেবে উনি যতটা গায়ক হিসেবে বড়, মানুষ হিসেবেও ওনার প্রাণ তার চাইতে বেশি বড়। যেমন উদাহরণ এত ভালো। হ্যাঁ, উদাহরণ আপনি কি পেয়েছেন? আমি পেয়েছি মানে আমাকে যে উনি গ্রহণ করেছেন, ওই যে আমার তো কত ইয়ে বয়স, কিন্তু আমাকে তো উনি নিজের মতো করে গ্রহণ করে নিয়েছেন। এই মনের ইয়ে না থাকলে, মনের ঔদার্য না থাকলে কেউ এই জিনিস কিন্তু আমরা যারা বাইরে থেকে মান্নাবাবুকে দেখি, আমরা রাশভারী, ভয়ঙ্কর গম্ভীর এরকম একজনকে তো দেখি, সেটাই কি তাই? না, একবারই না। যদি প্রয়োজন হয় উনি সেই ইয়েটা রূপ ধারণ করতে পারেন। আচ্ছা, হ্যাঁ। এরকম কারণ আমি দেখেছি, আমি ওনার বাড়ি থেকে উনি এয়ারলাইন্সের টিকিট কাটতে যাবেন, ওই পুলিশ দাঁড়িয়ে আছে, পুলিশকে একবার এমনভাবে ধমকালেন যে একবার পুলিশ শক্ত দিয়ে গেল। এদের না ধমকালি না, এরা এরকম করবো। সে তো আমি 40-50 বছর আগেকার কথা বলছি। তখনও ধমকা? হ্যাঁ, খুব মানে গালাগাল দিয়ে ধমকাতেন, কিন্তু ওনার প্রাণ খুব ভালো, মন খুব ভালো ছিল। আচ্ছা, রেওয়াজ শুনেছেন ওনার? হ্যাঁ, রেওয়াজি করে তো আমি লিখেছি তো ইয়েতে। আচ্ছা, হ্যাঁ, আপনি কি সেইটা রেওয়াজের কথাই বলবো আপনাকে। আমি একদিন গেছি এমনিতে, মানে তখন গান টান দেওয়া হয়ে গেছে, আমি শুনি বলছি যে আমার সুরের ওপরে কতগুলো গান লিখতে হবে। আমি গেছি করতে, আমি বললাম দেখুন, আমি সুরের ওপরে গানের চাইতে আমি নিজের ইয়েতে গান লিখতে পছন্দ করি। বলে ঠিক আছে, একটা লিখতে হবে। আমি গেছি গিয়ে দেখি যে মানে সকালবেলাতে গেছি, গিয়ে দেখি যে দরজা খোলা, আর মানাদা কানপুরা বাজিয়ে রেওয়াজ করছেন। প্রায় 1 ঘন্টা আমি গিয়ে চট করে একটা চেয়ারে বসে পড়েছি। 1 ঘন্টা পরে মানে যখন ধ্যান ভঙ্গ হলো সেই রেওয়াজে, তখন আরে কখন এলেন? আমি অনেকক্ষণ, 1 ঘন্টা। সবাইকে আপনি আপনি করেই কথা? ছোট ছিলেন? হ্যাঁ, ঠিক আপনি বলতেন। কেউ ওদের প্রশ্ন করেছিল ওদের যে আপনি একে আপনি কি হলো? এতটুকু মানে যা লেখেন তার সেই লেখাটা শ্রদ্ধা করে আমি ইয়ে করি। সে শ্রদ্ধাটাই আপনি হ্যাঁ, ধ্যানে বসে আছেন? করে দিয়ে হলো উপর বসালো, তখন উঠে গেলেন। তখন ভেতর গিয়ে বলে চাটা নিয়ে এলো, চাটা খেলাম, কে বললো যে বসবে। আপনি তো খবর নিয়ে যান, তাহলে আপনি একদম ঘরোয়া মান্না থেকে? হ্যাঁ, পোশাক আশাক কি ছিল? হ্যাঁ, পোশাক আশাক কি ছিল মান্নাবাবু ওই সময়? পায়জামা ইয়ে। আচ্ছা, তো আমি আবার গেছি ভীমনগরে সন্দেশ নিয়ে গেছি। আচ্ছা, আমরা তো ট্রেনে যাতায়াত করতাম, যে গেছি যেদিন পৌঁছে তার পরের দিন গেছি ওনার বাড়িতে, যে তাহলে সন্দেশের বাক্সটা দিয়েছি। তো তখন বড় মেয়ে এত বড় আর কি, বড় মেয়ে এক সন্দেশ খেতে খেতে এসছে, দেখে বলছে কি রে, সন্দেশ খাচ্ছিস? বললো হ্যাঁ। আমি বলি আপনি কি প্লেনে এসছেন নাকি? কেন? আমি প্লেনে তো আসি না, ট্রেনেই আসি। সন্দেশটা ইয়ে চেহারা কিন্তু ফ্রেশ, প্লেনে না এলে এত ফ্রেশ। বৌদি এলেন, তার বৌদি এসে চাটা দিয়ে গেলেন। বৌদির সময় আমার খুব দিয়েছিল, খুব ফ্রি। আচ্ছা, আপনি লিখে পাঠালেন একটা আশা করে যে সুর হবে, তবে হলো না, এরকম হয়েছে আপনার? কিসে? মানে ওর ক্ষেত্রে সুর হয়েছে, কিন্তু গান হয়নি, মানে রেকর্ড হয়নি। আচ্ছা, সুর উনি প্রত্যেক ইয়েতে শুরু করেছেন। ওনার ভাই ভেলুদাও করতেন সুর, অনেক গান শুরু করেছে, কিন্তু রেকর্ড না হলে সাধারণ মানুষ তো জানতে পারবে। যেখানে মূলে যেখানে ইয়ে, সেইখানে যদি ইয়ে না সাধারণ মানুষ জানতে পারলো, গেলেই বলবে যে আমার গান করুন, আপনার ওই গান করার দরকার নেই। এমনকি আমার গান ইয়ে, আমি একটা গান অভিজিৎ বন্দ্যোপাধ্যায় শুরু করেছিলাম গান, সেই গানটা রেডিওতেও গাওয়া হয়েছে, মানে আমার এই কথাতে গাওয়া হয়েছে। তারপরে আমি বম্বে চলে গেছি, আমাকে সুমিত্রা সেনের হাজব্যান্ড অনিল সেন, উনি আমাকে চিঠি লিখলেন যে বঙ্কিমবাবু, এখানে অনেক অন্যায় কাজ চলছে। কী অন্যায় সেটাও লিখে দিয়েছেন, যে তোমার ভুবন হতে আমি যদি দূরে চলে যাই, সেই গানটা
উৎপলা সেন রেকর্ড করেছে, ওই সুরটা ওই লিখে দিয়েছে, অভিজিৎ ইয়ের কথা দিয়ে বসিয়ে দিয়েছে পবিত্র মিত্রে, যে উৎপলা সেন রেকর্ড হয়ে বেরিয়েছে। বাহ, বাহ। মানে সবসময় সব তারপরে জগতে ওই নিজেই আমাকে বলছে যে আপনি এর সঙ্গে পবিত্র মিত্রের সঙ্গে, পবিত্রতার সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করুন, কারণ আমাকে অন্যায় কাজ, নিজেও বলছে যে আমাকে অন্যায় কাজ করতে হতো অনেক। এগুলো বললে তখন স্বীকার করে না না সে তো হয়, সব জগতেই এরকম সব থাকে, তখনও ছিল তার মানে। ওরে বাপ, তখন মানে আমরা- অথচ অভিজিৎ যে গান করেছে আপনার অমিয় দাশগুপ্ত, হুম। ওই যে না ভুলে গেছে ওই যে কথাগুলো, ওগুলো আমার আছে সব, আছে আমাদের কাছে, ইয়েও আছে, সিডিও আছে। ভালো গান, ভালো লিখতো। তা আমি বললাম যে না না আমি কত লোককে ইয়ে করবো, বেশি লোক করতে গেলে তো এত লোককে আমি ইয়ে করবো কেন, এন্টারটেন করবো কেন করে, আপনি আছেন তা আপনার গান তো আমার করতে, একটা গানই করেছি, আর তো কিছু করতে পারি তো এইসব আমি গান করুন না, এত ইয়ে থেকে আসতে এত ভালো লেগে আমি প্রত্যেককে আমি স্বীকৃতি দিতাম, যত গীতিকার আছে প্রত্যেককে স্বীকৃতি দিতাম যে ভালো লেগে। যদিও ওর পর 4-5 গান করেছিল, সুবীর সেনও করেছিল, সুবীর সেনকে দিয়ে করেছিল, সুবীর সেন তো বেশিরভাগ অভিজিতের সুরে করা, কিন্তু আমার গান একটাই করেছিল, অভিজিতের সুরে একটাই করেছিল, আর বাকি সব নিজের সুরে করেছে সুবীর সেন। আচ্ছা। সেদিন বলছিল যে আমার একটা গান আছে, আমি সাগর কখনো দেখিনি, হুম। দেখেছি তোমার মন, তাই দেখে আমি কল্পনা করি সাগরের আয়তন। ওগুলো সমরেশ দিয়ে এসেছিল সেদিন, সমরেশ চৌধুরী, ওগুলো যে বাংলা গানে তো এরকম গানই শুনিনি আমি, এত সুন্দর গান, নিজে এরকম ফোনে বলছে যে সমরেশ দা এসেছেন, এসে বলছে যে এরকম গানই হয়নি একদম। তো একটা ফাংশনে গিয়েছিল, আপনি এই যখন গান লেখেন সেটা কি আলাদা করে তাল লেখার জন্য আলাদা বসতে হতো যে রাত্রিবেলা লিখবো? না না আমার সকালে লিখবো? হ্যাঁ আমি তো শুয়ে আছি, আমার একটা এসে গেল মনে, চট করে আমি ওই ইয়েটা লিখে দিলাম, লিখে আবার সেটাকে আবার ইয়ে করলাম, বাড়ালাম ইয়েতে। আমার গান হচ্ছে এরকম, আমার মাঝ রাত্রেও যদি ঘুম ভেঙে যায় আমার চট করে চলে আসে। যতক্ষণ না লিখছেন ততক্ষণ স্যার শান্তি নেই, হ্যাঁ, বমি হওয়ার হ্যাঁ। মতন। এখনো বেরোয় এরকম সব? হ্যাঁ। মানে এই মাসে কিছু বেরিয়েছে কি এখন এরকম টাটকা টাটকা কিছু? আছে আমার সব এগুলো তো 1912 সালের তো গান আছে এতে। আর এমনি আছে যেগুলো আমার ছোট ছোট কাগজে লেখা আছে, ওগুলো আবার দেবো, আবার বলছি 129টা আরো গান আমার বার করবে, দ্বিতীয় খণ্ড বলে, এইগুলো আমি দ্বিতীয় খণ্ড করবো। আচ্ছা, এটা কোথায় কোন পাবলিশার্স করছে? ঠিক আছে, সোজাই প্রথমটা আশীর্বাদ চাইবো, আসছে দ্বিতীয় চাইবো যে আমরা যে মান্নাদের সঙ্গীত একাডেমি সমৃদ্ধ করতে চাইছি, আপনাদেরকে পাশে পেয়ে আপনাদের সবই মন্তব্য এগুলো মতামত নেব, এবং ভুল ত্রুটি তো আমরা কাজ করতে গেলে যদি হয়, আপনারা বরিষ্ঠ, আপনারা আমাদের সেইটা পথ দেখান, কারণ আমরাও কিন্তু চাইছি মান্নাদের সঙ্গীত একাডেমিটা জনসাধারণের মাঝখানে এসে দাঁড়াক। আমরা গুটি কয়েক লোকই জানি, গুটি কয়েক লোকই কাজ করছি এটা নয়, যেমন গৌতম রায় একটা বই করেছেন জীবনের জলসা ঘরে, বিভিন্ন রকম অনুষ্ঠান আমরা চেষ্টা করছি। তো এবারেও আমাদের সামনেই মে মাসে ওনার জন্মদিন পালন করব, আমাদের একাডেমির একটা অনুষ্ঠান হবে, তো আবারও ওইখানে আপনাকে পেতে চাই। না উনি কি থাকবেন ওতে? মনে হয় না যে ওনাকে আমরা আমন্ত্রণ তো পাঠাবোই, পাঠিয়েছি, যোগাযোগ রাখছি, আমার ব্যাপার হলো তবে ওনাকে পাবো যে সামনাসামনি আর একবার পাবো সেটা তো আমাদের কাছে ভাগ্যের ব্যাপার। আমার তো মনে হয় যে একটা এমন ইয়ে করা উচিত যে মানে বেঙ্গালুরু থেকে আমরা সবাই বেঙ্গালুরু যাবো, ওইখানে ওনার জন্মদিন পালন করবো। হ্যাঁ, যদি সেটা আপনাদের সাজেশন হয় আমরা ভেবেই দেখতে পারি, অন্তত সবাই না পারি আপনাদের মতন কয়েকজন সঙ্গে গেলাম, আপনি একটু যদি সেভাবে দায়িত্ব রাখেন, ওনাকে আগে না বোঝাতে পারলে তো আমরা গিয়ে যেতেই পারি। সেইটাই তো মুশকিল তো, ওনার কাছ থেকে পারমিশন না পেলে তো সেটা আমাদের গৌতম মহল পারে একমাত্র। আপনি তো গৌতম রায়ের দ্বিতীয় যে মান্নাদের মান্যবরের সুর, ওটা এখনো আপনার হাতে পৌঁছায়নি বলে আমরা লজ্জিত, প্রথম কথা। আসলে উনি একা কত জায়গায় বা যাবেন, তো আজকে এই কথোপকথনের এসে দেখলাম যে আপনি পাননি, আমাদের লজ্জা লাগছে। ওই বইটা পড়ে দেখুন, আমরা যত তাড়াতাড়ি সম্ভব আপনাকে দিয়ে যাই।